হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তোমরা পাবে ক্লাস 7 সমাজ বিচিত্রা বইয়ের 7 নম্বর পাঠ মধ্যযুগীয় ভারতের প্রাদেশিক রাজ্যসমূহ সমস্ত পাঠে প্রশ্ন উত্তর। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। অনুশীলনী 1 নম্বরে রয়েছে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নম্বর প্রশ্ন হলো কাশ্মীরে শাসকদের মধ্যে সবচাইতে শক্তিশালী রাজা কে ছিলেন? উত্তর হলো কাশ্মীরের সবচাইতে শক্তিশালী রাজা ছিলেন জৈন-উল আবেদিন। ক নম্বর প্রশ্ন হলো কোন মুঘল সম্রাট কাশ্মীরকে মুঘল সাম্রাজ্যের অধীনে এনেছিলেন? উত্তর হলো মুঘল সম্রাট আকবর কাশ্মীরকে মুঘল সাম্রাজ্যের অধীনে এনেছিলেন। ঘ নম্বর প্রশ্ন হলো বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়েছিল? উত্তর হলো হলদিঘাটের যুদ্ধ মহারাণা প্রতাপ সিংহ ও মুঘলদের মধ্যে সংঘটিত হয়েছিল। ঘ নম্বর প্রশ্ন হলো জৌনপুর রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে? উত্তর হলো জৌনপুর রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সুলতান ইব্রাহিম শাহ। 9 নম্বর প্রশ্ন হলো সার্কি স্থাপত্য শৈলী বলতে কি বুঝো? উত্তর হলো জৌনপুরে সাকরি রাজবংশের অধীনে গড়ে ওঠা বিশেষ স্থাপত্য শৈলীকে সাকরি স্থাপত্য শৈলী বলা হয়। এতে মুঘল ও স্থানীয় স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়। 4 নম্বর প্রশ্ন হলো গুজরাটের সবচাইতে শক্তিশালী রাজা কে ছিলেন? উত্তর হলো গুজরাটের সবচাইতে শক্তিশালী রাজা ছিলেন মহমুদ বাঘারা। 6 নম্বর প্রশ্ন হলো মালবে শাসন করা রাজবংশ দুটির নাম কি কি? উত্তর হলো মালবে শাসন করা দুটি রাজবংশ ছিল গৌরী রাজবংশ, খেলজি রাজবংশ। 2 নম্বরে রয়েছে জৈন-উল আবেদিন কাশ্মীরে করা 3টি প্রজাহিতৈষী কাজের বিষয়ে উল্লেখ করো। উত্তর হলো জৈন-উল আবেদিন কাশ্মীরে অনেক প্রজাহিতৈষী কাজ করেছিলেন, তার মধ্যে 3টি হলো কৃষির উন্নতির জন্য নদীতে বাঁধ নির্মাণ করে জলসিঞ্চনের ব্যবস্থা করেছিলেন, বিভিন্ন নদীতে সেতু নির্মাণ করেছিলেন, পশম কাপড় গালিচা বয়ন ও কাঠ শিল্পের উন্নতিতে উৎসাহ দিয়েছিলেন। 3 নম্বরে রয়েছে গুজরাট রাজ্যটি অর্থনৈতিকভাবে কেন উন্নত ছিল? উত্তর হলো গুজরাট অর্থনৈতিকভাবে উন্নত ছিল কারণ সেখানে উন্নত মানের হস্তশিল্প, উপযুক্ত সামুদ্রিক বন্দর ও উর্বর পলিযুক্ত ভূমি ছিল। এছাড়া সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যের জন্য গুজরাট খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারপরে রয়েছে এসব ভেবে দেখি নদীতে কি কি কারণে বাঁধ নির্মাণ করা হয়? উত্তর হলো নদীতে বাঁধ নির্মাণ করা হয় জলসিঞ্চনের ব্যবস্থা করার জন্য, বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, পানীয় জলের সংরক্ষণের জন্য, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য, কৃষির উন্নতির জন্য। অনুশীলনী 2 1 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নম্বর প্রশ্ন হলো বিজয়নগর সাম্রাজ্য ভারতের কোন প্রান্তে অবস্থিত? উত্তর হলো বিজয়নগর সাম্রাজ্য ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত ছিল। খ নম্বর প্রশ্ন হলো বিজয়নগর সাম্রাজ্যে শাসন করা রাজবংশ কয়টি ও কি কি? উত্তর হলো বিজয়নগর সাম্রাজ্যে মোট 4টি রাজবংশ শাসন করেছিল। এগুলো হলো সঙ্গম রাজবংশ, চালুভা রাজবংশ, তুলুভা রাজবংশ আর বিধু রাজবংশ। ঘ নম্বর প্রশ্ন হলো অমুগ্ধ মাল্যধা কে রচনা করেছিলেন? উত্তর হলো অমুগ্ধ মাল্যধা কৃষ্ণদেব রায় রচনা করেছিলেন। তোমাদের বইয়ের প্রশ্নে মুগ্ধ মাল্যধা দেওয়া আছে, কিন্তু আসলে এটি অমুগ্ধ মাল্যধা হবে। ঘ নম্বর প্রশ্ন হলো হাজারা রামস্বামী মন্দির কোথায় অবস্থিত? উত্তর হলো হাজারা রামস্বামী মন্দির কর্ণাটকে অবস্থিত। 9 নম্বর প্রশ্ন হলো গুলবর্গা কোন রাজ্যের রাজধানী ছিল? উত্তর হলো গুলবর্গা বাহমনি রাজ্যের রাজধানী ছিল। 2 নম্বরে রয়েছে কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্য কিভাবে উন্নতির শিখরে উপনীত হয়েছিল? উত্তর হলো কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্য উন্নতির শিখরে পৌঁছেছিল কারণ তিনি প্রশাসনে শৃঙ্খলা আনেন এবং মন্ত্রীদের স্বেচ্ছাচারিতা দমন করেন, প্রজাদের করের বোঝা কমান এবং কৃষির উন্নতির জন্য জলসিঞ্চনের ব্যবস্থা করেন। তিনি
সামরিক শক্তি বৃদ্ধি করেন এবং বাণিজ্যের উন্নতিতেও গুরুত্ব দেন। তার শাসনকালে সাহিত্য, শিল্প ও সংস্কৃতিরও অনেক উন্নতি হয়েছিল। 3 নম্বরে রয়েছে বাহ্মণীরা কার সঙ্গে এবং কেন ঘন ঘন সংঘাতে লিপ্ত হয়েছিল? উত্তর হলো বাহ্মণীরা বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে ঘন ঘন সংঘাতে লিপ্ত হয়েছিল। রাজ্যের সীমানা বিস্তার, বাণিজ্যিক স্বার্থ রক্ষা এবং রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য এই সংঘাত ঘটত। 4 নম্বরে রয়েছে মোহাম্মদ গবন নামের আধিকারিকদের কার অভিভাবক হিসেবে এবং কেন রাজকার্য পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল? উত্তর হলো মোহাম্মদ গবনকে তৃতীয় মোহাম্মদ শাহের অভিভাবক হিসেবে রাজকার্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, কারণ তৃতীয় মোহাম্মদ শাহ মাত্র 9 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন এবং অল্প বয়সের কারণে তিনি নিজে রাজকার্য পরিচালনা করতে সক্ষম ছিলেন না। অনুশীলনী 3, 1 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নম্বর প্রশ্ন হলো বঙ্গে কোন কোন দেশ থেকে ভ্রমণকারীরা এসেছিল? উত্তর হলো বঙ্গে ইউরোপ ও চীন থেকে ভ্রমণকারীরা এসেছিল। খ নম্বর প্রশ্ন হলো কোন রাজবংশের সময়ে পর্তুগিজরা বঙ্গে কারখানা স্থাপন করেছিলেন? উত্তর হলো হুসেন শাহ রাজবংশের সময়ে। ঘ নম্বর প্রশ্ন হলো ওড়িশার শক্তিশালী রাজবংশটি কি ছিল? উত্তর হলো ওড়িশার শক্তিশালী রাজবংশটি ছিল গজপতি রাজবংশ। ঘ নম্বর প্রশ্ন হলো ওড়িশার কোন অঞ্চলটি মধ্যযুগের ধর্ম ও সংস্কৃতির কেন্দ্রস্থল ছিল? উত্তর হলো পুরীর জগন্নাথ মন্দির মধ্যযুগের ধর্ম ও সংস্কৃতি কেন্দ্রস্থল ছিল। 5 নম্বর প্রশ্ন হলো কামাল খান গহ্বর কে ছিলেন? উত্তর হলো কামাল খান গহ্বর ছিলেন গহ্বর জনজাতির মাতব্বর বা নেতা। 2 নম্বরে রয়েছে ওড়িশা রাজ্যে পতন কেন ঘটেছিল? উত্তর হলো পার্শ্ববর্তী রাজ্যগুলোর সঙ্গে ঘন ঘন যুদ্ধ বিগ্রহের ফলে ওড়িশা রাজ্যের শক্তি দুর্বল হয়ে পড়ে, এই কারণেই ওড়িশা রাজ্যে পতন ঘটেছিল। 3 নম্বরে রয়েছে জাট এবং গডিরা কারা ছিল? তারা কেন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘোরাফেরা করত? উত্তর হলো জাট এবং গডিরা ছিল মধ্যযুগের যাযাবর জাতি। তাদের প্রধান জীবিকা ছিল পশুপালন ও শিকার। খাদ্য ও পশুর চারণভূমির সন্ধানে তারা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘোরাফেরা করত, পাশাপাশি তারা ব্যবসা বাণিজ্যও করত। 4 নম্বরে রয়েছে মধ্যযুগে ভারতে বসবাসকারী কয়েকটি যাযাবর জাতির নাম লেখো। তাদের প্রধান জীবিকা কি ছিল? উত্তর হলো মধ্যযুগের ভারতে বসবাসকারী কয়েকটি যাযাবর জাতি হলো জাট, গড্ডি, বঞ্জারা এবং গুজ্জব। তাদের প্রধান জীবিকা ছিল পশুপালন ও শিকার। খাদ্য ও পশু চারণভূমির সন্ধানে তারা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘোরাফেরা করত, পাশাপাশি তারা ব্যবসা বাণিজ্যও করত। তারপরে রয়েছে ভেবে বের করো মধ্যযুগে যাযাবর জাতিগুলো কেন এক অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করত না? উত্তর হলো মধ্যযুগে যাযাবর জাতিগুলো মূলত পশুপালন ও শিকারের উপর নির্ভরশীল ছিল। খাদ্য ও পশু চারণভূমির সন্ধানে তারা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘোরাফেরা করত, পাশাপাশি ব্যবসা বাণিজ্যের জন্য তারা বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো, তাই তারা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করত না।